স্টার্ট। ॐ जवाकुसुमशङ्काशं कश्यपयं महदुतिं धान्तारिं सर्वपापघ्नं प्रणतस्मै दिवाकरं दिव्यशङ्कौ तुषाराभां क्षीरदारुणवसन्तभं नमामि शशिनं भक्ताशम्भर्मुकुटभूषणं धरणीगर्भसम्भूतं विद्युत्पुञ्जसमप्रभं कुमारं शक्तिहस्तं च लोहिताङ्गो नमाम्यहं प्रियाङ्गुकलिकाश्यामां रूपेण प्रतिम्बुधं সৌম্যং সর্বগুণবেতম নমামি শশিনসুতম দেবতানাম ঋষীণাং চ গুরুং কনকসন্নিভম বন্ধভূতং ত্রিলোকেশং তম নমামি বৃহস্পতিম হিমকুন্দাবিনালাভম দত্তনাম পরম গুরুম সর্বশস্ত্র প্রবক্তারাম ভার্গবং প্রণম্যহম নীলাঞ্জন চয় প্রখম রবিষ্ণুম মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতম বন্দে ভক্তাশনসচরম অধ্যকয়াং মহাঘোরং চন্দ্রাদিত্যমিউদ্যকম সিংহিকা সুতুং রুদ্রং তাং রাহুং প্রণাম্যহম ফলালধুম শঙ্কাশং তারাগ্রহমিউদ্যকম রুদ্রং রুদ্রত্বকং ক্রং তং কেতুং প্রণাম্যহম। আজকে ক্লাস নাম্বার কত হবে? বলতে পারবেন কেউ? আগে 4 সংখ্যার ক্লাস হয়েছিল 17 নাম্বার, তারপরে মনে হয় সম্ভবত দুটো ক্লাস হয়েছে। জি স্যার, 17, 18, 19, আজকে 20 নাম্বার হবে স্যার। হ্যাঁ, 20 নাম্বার হবে তাহলে। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 20। বিষয় হচ্ছে সংখ্যা তত্ত্বে 5-এর বিচার পদ্ধতি। তো 5 সংখ্যার ক্লাস, আসলে 5 আমাদের কতটুকু প্রয়োজন। দেখুন, সবসময় কিন্তু একটি জিনিস বুঝতে হবে যে হাতে 5টি আঙ্গুল, 5টি আঙ্গুল কিন্তু কোনোটিই সমান নয়, এবং একটির গুরুত্বের সাথে আরেকটির গুরুত্বের কোনো রকম মিল খুঁজে পাওয়া যাবে না। তো যেমন খুঁজে পাওয়া যাবে না, তেমনি এই যে 5 সংখ্যা হচ্ছে বুধের সংখ্যা। বুধের নিজস্ব ঘর আমরা কিন্তু জানি, একটি হচ্ছে মিথুন আর একটি হচ্ছে কন্যা। এব- এবং বুধের মূল ত্রিকোণ, তুঙ্গ গৃহ এবং স্বক্ষেত্র, তিনটা হচ্ছে কন্যা রাশির ঘর বা কন্যার ঘর। তাহলে এই যে বুধ কিন্তু অন্য ঘরে গিয়ে তুঙ্গস্থ হচ্ছে না বা অন্য ঘরে গিয়ে নিঃস্থ হচ্ছে না, বুধ সমসপ্তমে দৃষ্টি দিচ্ছে। তাহলে এই যে হাতের 5টি আঙ্গুল ছোট বড়, আমরা এই বুধকে ছোট বড় করব কিভাবে? এ তো মাত্র দুটো ঘরে তার আধিপত্য বিস্তার করে। আর বুধের শত্রুকে জানেন মঙ্গল। আপনার, একটি মাত্র গ্রহ চন্দ্র। তাহলে সকল ঘরে কিন্তু বুধ বিরাজমান থাকবে, অর্থাৎ বুধ হচ্ছে দিনের নিত্য সঙ্গী। তো আমরা একটু এখানে লিখে রাখি যে বুধ এর শত্রু হচ্ছে চন্দ্র। এটা আমাদের দরকার। কেন দরকার সেটি আমরা আসতেছি পরে। তো এই যে বুধ আমাদের সকালে ঘুম থেকে ওঠার পরে ঘুমে যাওয়ার পর্যন্ত, এমনকি ঘুমের মধ্যেও কিন্তু এই বুধের প্রয়োজন রয়েছে। বুধ কি? বুধ হচ্ছে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সখ্যতা, শিশু সুলভ মনোভাব, এসব কিছু বুধ দেয়। বুধ হচ্ছে যে পঞ্চতত্ত্ব দ্বারা সৃষ্ট। তো সেই পঞ্চতত্ত্ব যে যে জায়গায় রয়েছে, সকল জায়গায় কিন্তু এই বুধের বিচরণ রয়েছে। যেমন পঞ্চতত্ত্ব আমরা তো মনে হয় জানি যে ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এ হচ্ছে পঞ্চতত্ত্ব। আবার ক্ষিতি তত্ত্বকেও কিন্তু 5 ভাগে ভাগ করা হয়। যেমন মানুষের শরীরের অস্থি, তারপরে মাংস, তারপরে ত্বক, তারপরে নাড়ি এবং রোম, এই 5টা হচ্ছে সেই মানে ক্ষিতি তত্ত্ব। আবার রোগ ব্যাধির ক্ষেত্রে দেখবেন অপতত্ত্ব, তাও কিন্তু 5টা। যেমন শুক্র, রস, তারপর হচ্ছে রক্ত, মূত্র, মজ্জা, এগুলো। আবার দেখবেন যে এই যে পঞ্চপল্লব দিয়ে আমরা ঘটের উপরে 5 পাতার আমের পল্লব দিই, তো এটা 5 পাতার না দিয়ে 3 পাতার তো দিতে পারতাম, তা কেন দিই না? মানে এই 5 হচ্ছে একটা ব্রেন থিওরি। যেমন ধরুন একটি তরমুজ কাটবেন বা একটি কুমড়া কাটবেন বা যে কোনো একটি ফল আড়াআড়ি মাঝখান দিয়ে কাটবেন। একটি ফল, ধরেন এই গোল ফল, এর মাঝখান দিয়ে কাটবেন, দেখবেন একেবারে বীজগুলো সজ্জিত আকারে রয়েছে ভিতরে, সাজানো, যেন মহান সৃষ্টি সাজিয়ে দিয়েছে। তো এই বুধ হচ্ছে
মানব জীবনের মস্তিষ্ককে সাজায়। তো সাজায় না এলোমেলো করে। এই পার্থক্যটা খুঁজে বের করতে পারলে নিঃসন্দেহে আমরা কিন্তু জ্যোতিষ হব এবং এই জ্যোতিষ তত্ত্ব উপলব্ধি করতে পারবো। সৃষ্টিকর্তা অপ্রয়োজনীয় দুনিয়ার বুকে কোনো কিছু সৃষ্টি করেননি। মহান রাব্বুল আলামিন বলেছেন, আমি অপ্রয়োজনীয় কোনো কিছু সৃষ্টি করিনি। তাহলে এত সৃষ্টির মধ্যে যে একটা উম, ধারাবাহিকতা বা একটা লেভেল যে রয়েছে বা সৌন্দর্য রয়েছে, এগুলো সৃষ্টি করতে গেলে এই পাঁচকে দরকার, অর্থাৎ এই পঞ্চতত্ত্বকে দরকার। যেমন ধরুন, ওই যেমন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের যারা মুসলিম ধর্মাবলম্বীরা আছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, যেমন ফজর, জোহর, আসর, মাগরিব আর ঈশা। এই পাঁচবার নামাজ না পড়ে ছয়বার তো হতে পারতো, হয়নি কিন্তু। অর্থাৎ এই ব্রেন থিওরি, অর্থাৎ এই যত সজ্জিত জিনিস বা যত কিছু মানে সিরিয়াল মেনটেন করে চলবে বা সৃষ্টির যাবতীয় রহস্য, যদি বলেন সৃষ্টির রহস্য তো শুক্র, কিন্তু আমি বলবো যে বুধ হচ্ছে সজ্জিত করে একটি বিয়ের আসর। বিয়ের আসর আপনারা কিন্তু ফুল ফল দিয়ে বা বিভিন্ন লতা পাতা দিয়ে বিভিন্নভাবে আহ, সজ্জিত করবেন। এই সজ্জিত করণটাই কিন্তু বুধ। যেমন আবার মানুষকে শোধিত করার বা জাতককে শোধিত করার, জাতককে জ্ঞান দান করার বা এই যে শিক্ষা শিক্ষা দান করা, সবই কিন্তু বুধের অধীনে। এটি কিন্তু মাথায় রাখতে হবে। অনেক কিছুই কিন্তু বলা যায়, যেমন ধরেন আমরা এই যে পাঁচটা মুদ্রা দ্বারা যে ইয়ে করি, মানে হাতের যে মুদ্রা, সেই যে মুদ্রা, যেমন মধ্য মাংস, ওই মধ্য মৎস্য, মুদ্রা, মাংস, মৈথুন, এরকম যেন কি রয়েছে। তাছাড়া হচ্ছে ধরেন এই যেমন পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এইরকম। তাছাড়া ধরেন ওই যেমন আমরা পাঁচ ওয়াক্ত নামাজের কথা বললাম, এমনি কলেমাও কিন্তু পাঁচটা। যেমন আমরা রোজা রাখি, হজ করি, জাকাত দেই, নামাজ পড়ি, বুঝলেন? এই সব কিন্তু বিশেষ করে কলেমা, রোজা, হজ, জাকাত এবং নামাজ, এটা কিন্তু পাঁচ অংশে বিভক্ত। এখানে যদি ধরেন বৌদ্ধ ধর্মকেও টেনে টেনে আনা হয়, যদিও বৌদ্ধ কিন্তু পার্ট অফ হিন্দু, হিন্দুর একটি পার্ট, তো তথাপিও কিন্তু এই পাঁচকে ছেড়ে কোনো কিছুই সম্ভব নয়। শিশু সুলভ মন, একটি শিশু জন্মগ্রহণ করার পর থেকে মৃত্যু পর্যন্ত বুদ্ধের গুরুত্ব তার জীবনে থাকতে হবে। না হলে সে বুদ্ধিমান হবে না, বিচক্ষণ হবে না, কৌশলী হবে না, অধ্যবসায়ী হবে না, এমনকি সৃজনশীল কাজবাজের প্রতি তার মন আকৃষ্ট করবে না। তো এগুলো যখন করবে না, তখনই কিন্তু সেই ব্যক্তি যখন বুদ্ধি থাকবে না, বুদ্ধিভ্রংশ হবে, তখন কি হবে ভেবে দেখুন। যখন তার বিদ্যা থাকবে না, তখন কি হবে? হ্যাঁ, অবশ্য বর্তমান যুগে বিদ্যা শিক্ষা না থাকলেও কিন্তু ধনী হওয়া যায়। হ্যাঁ, ধনী হওয়া যায়, ঠিক আছে, কিন্তু সেই ধন সম্পদ রক্ষা করতে গেলেও কিন্তু হ্যাঁ বুদ্ধি দরকার, বিদ্যা দরকার। হয়তো তার একাডেমিক বিদ্যা নেই, কিন্তু সে এমনি বুদ্ধিমান বা বিচক্ষণ, এই গুণগুলো তার থাকতেই হবে। অর্থাৎ বুধ আমাদের পাঁচ হাতে, মানে হাতের পাঁচ আঙ্গুলের মধ্যে রয়েছে, অর্থাৎ সারা শরীরে রয়েছে। আমরা কোনো কিছু আঁকড়ে ধরতে গেলে দেখুন, কলম তিন আঙ্গুল দিয়ে ধরি, দুই আঙ্গুল দিয়েও অনেকে কলম ধরে লেখে, কিন্তু সে তার গুরুত্ব অপেক্ষা পাঁচটি আঙ্গুল দিয়ে যখন আমরা কোনো কিছু ধরবো, সেটি একেবারে পরিপূর্ণরূপে আঁকড়ে ধরতে সক্ষম হব। আর বুধ কখনো মানে নিজেকে ধরতে, আর বুধ হচ্ছে সৌরজগতের সব থেকে কাছের গ্রহ, রবির কাছে থাকে। তো রবি হচ্ছে দাহ্য, মানে এত গরম, এত হিট, যে রবির আগুনে বা তাপমাত্রায়, লোহা কেন, মানে সব থেকে শক্ত যদি কোনো ধাতু থেকে থাকে, সেই ধাতু সেকেন্ডের মধ্যে গলে ফেলে বা গালিয়ে দেয়। কিন্তু বুধ গ্রহকে কি করছে? বুধকে কিন্তু সে কোনো ক্রমে গালাতে পারছে না।
ভাবতে হবে যে এই বুধকে, কি হলো এটা, সে গালাতে পারছে না, বরং সে বুধ, রবি বুধকে কোলের মধ্যে নিচ্ছে। যখনই নিচ্ছে তখন বুধ যোগ আদিত্য, বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, যেটি একটি ভালো যোগ বা শুভ যোগ। তাহলে রবির তো, দেখুন রবির সঙ্গে আমাদের শত্রুতা পাই শুক্র আর শনি। তাহলে শনি কিন্তু বলয় সৃষ্টিকারী গ্রহ। যদি আমরা গ্রহ সন্নিবেশটা গ্রহ সন্নিবেশ নয়, ওই মহাকাশে সেই গ্রহের চক্রটা, ভূগোলের চক্রটা যদি আমরা দেখে আসি, তাহলে শনি কোথায়, তার সঙ্গে রবির শত্রুতা হতে পারে, এমনকি শুক্রের শত্রুতা হতে পারে। তাহলে কাছাকাছি বুধ রয়েছে, তার সঙ্গে কিন্তু শত্রুতা নেই। অর্থাৎ বুধ কখনো কাছের মানুষকে দূরে সরিয়ে দেয় না। বুধ স্বার্থান্বেষী কম, কারণ যে ওই কাজের বেলায় কাজী আর কাজ ফুরালে পাজি, এই নীতি বুধ কখনো গ্রহণ করে না। তবেই তো করে না বিধায় কিন্তু এই বুধ হচ্ছে বুদ্ধিমত্তার প্রতীক। যার বুদ্ধি আছে, যার জ্ঞান আছে, বিবেক আছে, বিবেচনা আছে, সেই ব্যক্তি কখনোই যে স্বার্থটা হাসিল হলেই যে তাড়িয়ে দেব, এমনটি কিন্তু সে কখনোই করবে না। দেখুন আজকে আমাদের সুবীর মহন্ত স্যার, ইনার কিন্তু ধরেন, হ্যাঁ হয়তো উম, এই পাঁচ সংখ্যার ক্লাস উনি তো করেছেন। তাহলে উনি করেছেন পাঁচ সংখ্যার ক্লাস, উনি জানেন, বা ওনার আহ, এখন প্র্যাকটিসও করছেন। ওনার কিন্তু সময় নষ্ট করে ক্লাস করার প্রয়োজন নেই। যদিও উনার, হ্যাঁ, শিক্ষকতার দায়িত্ব রয়েছে, সেটি টাইম মতো যোগদান করতে পারতেন। কিন্তু বুধ এমন একটি গ্রহ যে মানুষকে বিদ্যান ধনবান সুখী উদারও করে। তো এই যে বিদ্যা, এটা কখনো কি কেউ বলতে পেরেছে যে দুনিয়ায় আমি সবকিছু শিখে ফেলেছি, সবকিছু জেনে ফেলেছি? এটা কখনো বলতে পেরেছে? অর্থাৎ বুধের প্রচন্ড ক্ষুধা, যার জন্য এই ক্ষুধা নিবারণ কখনোই কিন্তু বুধ করতে পারেনি, নিজেও করতে পারেনি। যেমন বিদ্যাসাগর বলেছেন যে আমি সমুদ্রের বালুকণা নিয়ে নাড়াচাড়া করেছি মাত্র, কিন্তু অনন্ত সমুদ্রের সাক্ষাৎ পাইনি। বিদ্যাসাগর যদি মানে যার বিদ্যার সাগর, সে যদি অনন্ত সমুদ্রের সাক্ষাৎ না পায়, তাহলে আমরা কতটুকু শিখেছি, এটি কিন্তু বুঝতে হবে। লাইট নেই কেন? আচ্ছা, নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। আমার এখানে কারেন্ট নেই স্যার, আমার এখানে। ও আচ্ছা, যাক, চলে আসবে। আপনাদের ইন্ডিয়াতে তো আর কারেন্ট যে বেশিক্ষণ থাকে না। হ্যাঁ, নেই, চলে আসবে এখন। হ্যাঁ। তো এই বুঝলি, বুধের, তাহলে পরে বুধের প্রচন্ড ক্ষুধা, এইটা আসলে কি বিদ্যা বুদ্ধি জ্ঞানের প্রতি ক্ষুধা, নাকি তার ধন সম্পত্তি এর প্রতিও ক্ষুধা ধন সম্পত্তি থাকতে তো পারে? পরে, আগে হচ্ছে রক্ষা করার জন্য, যখন বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সূক্ষ্মতা দিয়ে সে কিছু উপার্জন করবে, সেটাকে রক্ষা করার জন্য কিন্তু বুধ নিজেই সচেষ্ট। মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বুধ সর্বদা সচল। বুধ কখনোই বসে থাকে না। হ্যালো, নমস্কার। দেখুন বুধ কোথায় প্রয়োজন নেই। কোন আর জাতকের যদি বুধ অশুভ থাকে, তাহলে দেখবেন যে শিশুবেলার থেকে মুখের থেকে লালা ঝরে, মুখগহ্বরে ঘা হয়, আবার দেখা যাচ্ছে সে ওই কথা তুতলায়, মানে তুতলায় তুতলায় কথা বলে, আবার অটিজম হয়, বাত ব্যাধির প্রবণতা বাড়ে। তো যেগুলো হয়, সেগুলো কিন্তু সেই জাতককে বিকলাঙ্গ করে দেয়। দুনিয়ার বুকে যত অটিজম শিশু রয়েছে, সব থেকে তার জীবনে একটি গ্রহ যদি দেখা হয়, সেটি হচ্ছে বুধ, যে বুধ তার দুর্বল। আবার কোনো জাতক পড়াশোনা করছে না, পড়াশোনা মনে রাখতে পারছে না, তাহলে বুধ
ভালো করার দরকার। এইবার কেউ মনে রাখতে পারছে না, বুধকে ভালো করতে হবে। কারো বুদ্ধি কম, বুধের দোষ। কারো উম, জ্ঞানের গভীরতা নেই, সেটি বুধের দোষ। এইবার বুধের দোষ, কথা হচ্ছে বুধকে আমরা কখন সক্রিয় করতে পারবো আর কখন পারবো না, এটি না বুঝলে কিন্তু জাতককে দেখে যে ওর বুদ্ধি কম, আমার বিচারে বুদ্ধি কম, তাই তাকে একটি বুধের পান্না ভরিয়ে দিলাম, এটিও কিন্তু আরেকটি ভুল। বুঝলেন? তো এই জায়গায় যেতে গেলে ধরেন আমাদের কিন্তু ওই 60তম ক্লাস পার করতে হবে, যে বুধ কেন, চাইলেই আমরা বুধের প্রতিকার দিতে পারি কি না। যেমন ধরুন আপনার চার সংখ্যার ক্লাস করেছিলেন যখন, তখন কিন্তু বলেছিলাম যে রাহুর সঙ্গে রবি, চন্দ্র, মঙ্গল তিনটি গ্রহের শত্রুতা রয়েছে। তো এই তিনটি যুক্ত বা তিনটি দৃষ্ট না থাকলে আমরা রাহুর প্রতিকার দিতে পারতাম, তাই তো? পারেনি কিন্তু। শুধুমাত্র প্রতিকার দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন করা যায় না, বরং প্রতিকার সরিয়ে নিয়ে ভাগ্যের পরিবর্তন করা সম্ভব, দিয়ে নয়, সরিয়ে। কেমন? ধরেন বুধের কিন্তু একটি মাত্র শত্রু, সে হচ্ছে চন্দ্র। তাহলে বুধের একটি মাত্র শত্রু চন্দ্র, আর চন্দ্র দুনিয়ায় কাউকেই শত্রু মনে করে না। তাহলে চন্দ্রের শত্রু তো আর বুধ না, শুধু বুধের শত্রু চন্দ্র, তাই তো? তাহলে বুধ চাবে না যে আমার গৃহে চন্দ্র আসুক। ভালো করে একটু বুঝুন, এই সব জায়গা বুঝে রাখলে বাকি জীবনে ওই ক্লাস 2, 4, 5টা মার গেলেও এমন কিছু হবে না, এই জায়গাটুকু বুঝে নিলে। তাহলে বুধের ঘর কি? এই মিথুন আর হচ্ছে কন্যা। তাহলে এই দুটোই চন্দ্র আসুক, এইটা বুধ চায় না, কারণ বুধের শত্রু না। কি শত্রু তো? জি স্যার। হ্যাঁ স্যার। তাহলে শত্রু আমার ঘরে আসুক এটা আমি চাই না, মানে বুধ চায় না। না চাইলেও কি বুধ ঠেকাতে পারবে? প্রত্যেক মাসে আসবেই আসবে। একবার আসবে। জি স্যার। আসবে তো। যখন আসবে তখন বুধ এই চন্দ্রের সঙ্গে শত্রুতা করবে। আবার তাহলে যদি বলা হয় যে চন্দ্র দিয়েই কিন্তু রাশি তৈরি হয়, রাশিটাই হচ্ছে চন্দ্র, তাহলে এইবার মিথুন রাশি আর কন্যা রাশি ভালো রাশি না মন্দ রাশি, বলেন? স্যার হুম? এখানে তো কি হলো? রাশি মন্দ রাখি। সবকটাই ভালো। সুভাষ বাবু অনেকদিন ধরে আপনি ক্লাস করতেছেন, আপনি বলেন এইবার মিথুন আর কন্যা কতটা ভালো রাশি আর কতটা মন্দ রাশি, কেন ভালো রাশি আর কেন মন্দ রাশি, বলেন? জ্যোতিষ হচ্ছে জ্যোতি যোগী, ঈশ্বরের জ্যোতি। উপলব্ধি করতে হবে যে বুধের শত্রু দিলাম চন্দ্র, তাহলে কখনো তো বুধ, মানে আমি তো চাইবো না যে আমার ঘরে আমার শত্রু আসুক। ধরুন আমার শত্রু হচ্ছে এখানে কাকে বলবো, কে আবার মাইন্ড করে বসে, তার থেকে ইয়েকে বলি, ওই আহ, কানাডার সমীরণ বাবু। ধরেন সমীরণ বাবু আমার শত্রু, এত দূরে যে আমি তো আর গুলটি কাঠ দিয়ে, আমার তো আর অন্য অস্ত্র নেই, গুলটি কাঠ দিয়ে আর সমীরণ বাবুর গায়ে মারতে পারবো না। বিধায় শত্রু থাকে, ওই দূরে দূরে থাকুক। ধরুন উনি শত্রু, এইবার উনি আমার বাসায় আসবেন, তা আসলে কি আমি ওনাকে আমার বেডরুমের বিছানা দেব, নাকি এখানে স্টুডিও রেখে চলে যাব? যে স্টুডিও, এখানেও তো বিছানা বালিশ আছে, একটা তোষক আছে, বালিশ আছে, খেয়ে দিয়ে স্টুডিও শুয়ে পড়ুন, আমি বাইরেতে তালা দিয়ে রেখে চলে যাই, কোনটা করবো, বলেন? হুম? কথা আছে স্যার যে শত্রুর বাইরে দিয়ে আসলে নাকি স্যার সবচেয়ে বড় ভাষণটাই দিতে হয় স্যার। হ্যাঁ, পড়াশোনাটা দিতে হয়। তাহলে তাহলে বুধ তো, শুনুন, বুধ হচ্ছে বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, অধ্যবসায়ী মানুষ, পরোপকারী মানুষ, সৃজনশীল মানুষ। তার ঘরে শত্রু চন্দ্র আসছে, সে অবশ্যই বড় ফিরি দেবে, ধরে নিলেন বড় ফিরি একটা দেবে। আমি বলছি যে
এই যে শত্রু গ্রহ এসে মিথুন আর কন্যা রাশি তৈরি করলো, তাহলে বড় পিড়ি পেয়ে এই দুটি রাশি কি শ্রেষ্ঠ হবে, না এই দুটি রাশি কি হবে? কেটে এটির যাবে। ব্যাখ্যা দিন সুবীর মহন্ত বাবু, একটু এটার ব্যাখ্যা দেন। যে মিথুনে চন্দ্র আসলে মিথুন রাশি হয়, বুধের সঙ্গে শত্রুতা রয়েছে। হ্যাঁ এইবার কন্যায় চন্দ্র আসলে কন্যা রাশি হয়, কন্যার অধিপতি বুধের সঙ্গে শত্রুতা রয়েছে। তাহলে হুম। শত্রুর বাড়ি চন্দ্র আসছে। তাহলে সেই এই দুটি রাশির বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্যটা একটু ব্যাখ্যা দিয়ে দিন। সময় মাত্র, স্যার এখানে এখানে খুব কি হয় স্যার, গুরুত্বপূর্ণ ক্লাস আজকে, সময় মাত্র 5 মিনিট দেন। এখানে স্যার যেহেতু শত্রুর বাড়িতে চন্দ্র এসছে, সে তো শত্রুতা করছে না, সে তো এসে শত্রুতা করছে না তার সঙ্গে, সে তো এসছে তা শত্রু, বুধের শত্রু চন্দ্র, চন্দ্র তো মানে বুধের শত্রু না। কান ধরে বসছে বা হ্যাঁ, একবার জড়সড় হয়ে বস- আসছে। তা সে তো শত্রুতা করতে আসে নাই, কারণ সে তো শত্রুতা মনে করে না কাউকে। হ্যাঁ, সে যে বুধের কাছে এসে বুধ শত্রু মনে করে, বুধ হয়তো পালিয়ে যেতে পারে বাড়ি থেকে, বা হয়তো শত্রুতা মনে যখন করে সে পালিয়ে দেবে তখন সে গলা পেতে ধরবে যে আমাকে একটা কোপ দাও, আমার রাত্রে তো আর যাওয়ার জায়গা নেই, তার থেকে মস্তক ছিন্ন করে দাও। চিন্তা করে দাও। হ্যাঁ, এই জন্য স্যার, তো যদি বুধ এখানে যদি না থাকে, সুন্দর সে জায়গায় যদি যাচ্ছেন। এই অনুযায়ী দুটি ঘরের পার্থক্য দিয়ে দিতে হবে কিন্তু 5 মিনিটের মধ্যে দেন। আচ্ছা, তো এক্ষেত্রে যেহেতু বুধ এখানে এই যে মিথুন রাশির ক্ষেত্রে, বুধ তো এখানে শত্রুতা মনে করছে কিন্তু চন্দ্র শত্রুতা মনে করছে না। এ বুধ চতুর্থ পতিও, মানে চতুর্থ ঘরটা আমরা গৃহপতি, গৃহ বিচার করি। তো বুধ এখানে চতুর্থপতি, আবার হলো লগ্নপতি। সে সেখানে এখানে রাশিতে এখানে চন্দ্র আসছে, চন্দ্র কি দ্বিতীয় পতি। তো এখানে চন্দ্র আসলে কি এই রাশি কি, রাশিটি খারাপ? কখনোই না। এই রাশির এই রাশির যে সিম্বল বা দেখা যায়, তাহলে দেখা যাবে যে সবচেয়ে বুদ্ধিমান বুদ্ধিমান ব্যক্তিরা কিন্তু এই যে মিথুন রাশির যারা ব্যক্তি হয়, তো বিশেষ বুদ্ধিমান হয়, চতুর হয়। চতুর হয় এই কারণে, কারণ এখানে বুধ বুধ যে আছে, বুধ খুব পজিটিভ, পজিটিভ থাকে, এবং এই বুধ কিন্তু খুব আহ পজিটিভ, এবং খুবই তার মধ্যে একটা অ্যাক্টিভ থাকে সবসময়ের জন্য, যে কোনো কিছু করার জন্য। এই জন্য এখানে চন্দ্র যেহেতু দ্বিতীয় পতি, চন্দ্র এখানে আসে, এই চন্দ্র কিন্তু পজিটিভ দেয়। এই জন্য এই রাশি যদি বুধ যদি শুভ অবস্থায় থাকে বা কোনো যদি পাপস্থ না হয়, তাহলে কিন্তু এই রাশির ক্ষেত্রে খুব সে উচ্চ পদ লাভ করে, এবং বিশেষ করে সে কিন্তু ভালো একটা বুদ্ধি যুক্ত, হয়তো উকিল, ব্যারিস্টার, বা কোনো বড় পদে সে কিন্তু চাকরিরত বা থাকতে পারে, এরকম দেখা যায়। আবার কন্যা রাশির ক্ষেত্রেও তাই। কন্যা রাশিও মনে করো যে এখানে আহ যেহেতু কন্যা রাশি স্থির রাশি, হুম, তো এই ক্ষেত্রে কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে যে কন্যা রাশি বুধ কিন্তু এখানে মূল ত্রিকোণ, আবার তুঙ্গস্থ, আবার স্বক্ষেত্র। তো মিথুন থেকে কন্যা রাশি আরো ভালো। কন্যা রাশির মধ্যে কন্যা রাশি বুধ যে আছে, চন্দ্র তো শত্রুতা করতে আসছে না। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু একাদশপতি। হ্যাঁ, একাদশপতি চন্দ্র, সে মনে করো যে লগ্নে আসছে, বা সে হলো রাশিতে এসছে, এসে তো রাশি তৈরি করেছে। এই রাশির ক্ষেত্রে কি চন্দ্র কি খারাপ ফল দেবে? কোনো খারাপ ফল দেবে না। মানে একাদশপতি, সে হলো চন্দ্র, সে রাশিতে এসে সে রাশি যোগ সৃষ্টি করেছে। একাদশ ভাবে কি বিচার করি আমরা? বিশেষ করে আয় বিচার করি। তাহলে এই জাতকে দেখা যায় বুধ যে আছে, এই বুধ কিন্তু সেই এই রাশির ক্ষেত্রে কিন্তু কি বুধ সে মনে করো মূল ত্রিকোণ, আবার হলো সেখানে তুঙ্গস্থ হয়, এবং এর সবচেয়ে আনন্দময় স্থান বুধের। এই দুটা ঘরের মধ্যে কন্যা সবচেয়ে আনন্দময় স্থান হলো বুধের এই এই কন্যা রাশি। তো কন্যা রাশি জাতকেরা জীবনে, এরা কিন্তু অনেক উচ্চ পদ লাভ করে, এবং জীবনে এরা কিন্তু কোনো জিনিস না পাওয়া অবধি ছাড়ে না। এরা যে কোনো জিনিস এক জায়গায় স্থির থেকে, যে কোনো জিনিস এরা, ঠিক আছে, কিন্তু এরা সবকিছু লাভ করার চেষ্টা করে। হ্যাঁ, এবং এর মধ্যে প্রচুর কামনা। এই বুধের এই যে এই যে কন্যা রাশির বুধের মধ্যে অত্যন্ত কামনা, এবং যে কোনো যে পাওয়ার প্রতি যে একটা তার উদ্যম চেষ্টা, সে কিন্তু চালিয়ে যায়, এবং শেষ পর্যায়ে কি হয়, সে কিন্তু সেটা পেয়ে থাকে। কারণ কি, প্রাপ্তির স্থান কোথাতে, একাদশ ঘর থেকে প্রাপ্তির স্থান আমরা বুঝতে পারি, বুঝি। তা প্রাপ্তির স্থান যেহেতু একাদশ ঘর থেকে হয়, সেখানে একাদশপতি চন্দ্র যেখানে এসে রাশি তৈরি করেছে, সেক্ষেত্রে এই রাশির ক্ষেত্রে প্রাপ্তি কিন্তু একদম হবেই হবে। যে কোনো কর্মে যদি নিযুক্ত হয়,
সে অবশ্যই প্রাপ্তি হবে। এবং সে সে যদি আবার এই কন্যা রাশির ক্ষেত্রে বুধ কিন্তু সেখানে আবার দশমপতিও, ঠিক আছে। এই দশমপতি হওয়ার কারণে বুধের মধ্যে কিন্তু কর্ম যে একটা উদ্যমতা, কর্ম করার যে একটা চেষ্টা প্রবণতা, সে কিন্তু তার কিন্তু পেয়ে থাকে। হুম। না বাবু, আরেকটু ক্লিয়ার করেন, দশমপতি কিভাবে বললেন? আমি তো এখানে লগ্ন সিলেক্ট করে দেইনি। না আর মানে এখানে যেহেতু রাশি অধিপতি বিচার হচ্ছে বা রাশির বিচার ও, হচ্ছে, তো রাশি তো অধিপতি তো বুধ, হুম তো চন্দ্র তো আসলে একাদশপতি, সব যেখানে বুধ দশমপতি থাকছে হুম। রাশির ক্ষেত্রে, তো বুধের তো একটা ওখানে আমরা হ্যাঁ, সুন্দর কার্য হয়েছে। পাবো। ঠিক আছে, বুধের তো সেইটুকু একটু ভেঙে দেন। হ্যাঁ হ্যাঁ, তো সেটাই বললাম যে বুধের এখানে পজিটিভ থাকবে, কারণ তো আমাদের কর্মের একটা উদ্যমতা, কর্ম করার চেষ্টা, প্রাপ্তির যে বিশেষ একটা আকর্ষণ থাকবে। কন্যা রাশির রাশির জাতকদের কোনো জিনিস প্রাপ্তি না হতে ছাড়বে না, এবং লেগে থাকবে। এবং তার মধ্যে যে একটা চেষ্টা প্রবণতা, সেটা আমরা দেখতে পাবো। হ্যাঁ, সুন্দর। এই দেখেন, আমরা কেন এই জায়গা থেকে শিখে আসব, এইখান থেকে এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষা আর অন্যের শিক্ষার মধ্যে পার্থক্য কি, এটা বুঝতে হবে। যে মিথুনের চন্দ্র দেখুন, বুঝিয়েছে কিন্তু সুন্দরভাবে, আমি খেয়াল করেছি কিন্তু আমরা ধনপতিকে আমাদের রাশিতে পেয়েছি। তাহলে হুম ধনপতি 2 নম্বর ঘর থেকে আমরা ধন সম্পদ, তারপর সুখ, তারপরে দলিল পত্র, তারপর হচ্ছে আত্মীয় স্বজনের সাথে সখ্যতা, এইগুলো আমরা পাই। তাহলে সেইগুলো এই মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকবে, বেশি থাকবে। আর হচ্ছে একাদশপতি যেহেতু চন্দ্র কন্যায় আসছে, তখন হচ্ছে প্রাপ্তি, পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল, এমনকি ওই বৈদেশিক সূত্রে প্রাপ্তি, তারপর হচ্ছে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরুদ্ধার, বা ধরুন যত বন্ধুত্বের বিচ্ছেদ, আত্মীয়তার বিচ্ছেদ, প্রেমে বিচ্ছেদ, যত কিছু আগে ঘটে গেছে অন্য কারণে, সেইগুলো আবার জোড়া লাগায় দেয় মিথুনে এসে। মানে হুম এখানে হচ্ছে ধন সম্পদ সম্পত্তি এগুলো কাছে নিয়ে আসে। আর এই কাছে আনা জিনিস যদি রক্ষা করে হচ্ছে কন্যা। হুম তাহলে আমরা যা পাবো, মিথুন রাশির লোক হচ্ছে আমরা পাবো মিথুনে চন্দ্র, আর সেই পাওয়া জিনিসকে ধরে রাখবে কন্যা। যদি তাই হয়, তাহলে কন্যা যদি ধরে রাখে, তাহলে 5, 14, 23 এর মধ্যে কোনটা মিথুন হবে আর কোনটা কন্যা হবে, এটা কিন্তু বুঝতে হবে। 5 তারিখে, যে কোনো মাসের 5 তারিখে যারা জন্মগ্রহণ করছে, তারা বুধের জাতক। 14 তারিখে জন্মগ্রহণ করলেও 4 আর 1 5 বুধের জাতক বা জাতিকা। আবার 23 তারিখে সেও কিন্তু বুধের জাতক বা জাতিকা। 3, 2, 5। তাহলে এই তিনজনকে এই 2 ঘরের মধ্যে কিন্তু আনতে হবে। কিভাবে আনতে পারবে? কেউ পারবেন বলতে? হুম? স্যার 5 সংখ্যা স্যার কন্যা রাশিতে হবে স্যার। কন্যা রাশিতে যারা আহ, এই 5, 14 আর 23-এর মধ্যে কে সব থেকে বেশি ভালো আর কে সব থেকে বেশি খারাপ? কোন তারিখে জন্মগ্রহণকারী জাতক সব স্যার থেকে বেশি 14 ভালো? খারাপ হবে। 14 স্যার সবচেয়ে 14 14 খারাপ সবচেয়ে হবে। ভালো। 14 খারাপ হবে। তাহলে 14 14 খারাপ হবে খারাপ হলে 14-র জন্য কোন ঘরটা? স্যার। মিথুন হবে স্যার। কেন মিথুন হবে? স্যার ওখানে তো মিথুন, স্যার মিথুনে স্যার রাহু যেহেতু তুঙ্গস্থ হচ্ছে স্যার, এবং 14-র মধ্যে স্যার রাহু আছে স্যার, একটা রাহুর কানেকশন স্যার একটা থাকবে স্যার। এই দেখেন, সুন্দর। এ কিন্তু নতুন ক্লাস করতেছে, কিন্তু দেখুন যে রাহু এখানে, রবি আর রাহুর মধ্যে রাহু বেশি শক্তিশালী, রাহু রবিকে গ্রাস করছে।
জি অর্থাৎ জি স্যার। রবিকে নিষ্ক্রিয় করে দিচ্ছে। তাহলে রাহুর শক্তি বেশি, রাহুর তুঙ্গ ঘর হচ্ছে মিথুন। অর্থাৎ 14 তারিখে জন্মগ্রহণকারী জাতকের মধ্যে ওই যে ধন সম্পদ, আমার জমি চাই, আমার বাড়ি চাই, আমার নারী চাই, আমার গাড়ি চাই, আমার কর্ম চাই, আমার কেরিয়ার চাই, আমার ব্যবসা চাই, আমার অর্থ চাই, আমার কি চাই, সবকিছু চাই চাই স্যার। সভ্যতা চাই, আমার পুরস্কার চাই, আমার সব চাই। সেই চাওয়া পাওয়াকে, মানে লোভ লালসা, এই 14 তারিখের জাতক জাতিকার লোভ লালসা বেশি। কিন্তু সেই যে চাই চাই, যারা অনেক কিছু চায়, দেখুন, মুহূর্তের মধ্যে হাজার হাজার কোটি টাকার মালিক যারা হয়, তাদের কিন্তু ওই উৎপাতের ধন চিৎপাতে যায়। কারণ 14 হচ্ছে গ্রহণ যোগ, রাহু রবি গ্রহণ যোগ তৈরি করেছে। যখন গ্রহণ হয়, মুহূর্তের মধ্যে, গ্রহণের মধ্যে সবকিছু গ্রাস করে, মানে একবারে 5 আঙ্গুল দিয়ে সবকিছু ধরে। ধরতে গিয়ে ধরেন শোল মাছ, 2 হাত দিয়ে দুটো না ধরে 4টে ধরি, মানে 3 আঙ্গুল দিয়ে দুটো ধরে আর 2 আঙ্গুল দিয়ে আর দুটো ধরার চেষ্টা করি। কোনোটাই চলে কি যাবে স্যার। থাকবে? থাকবে। এর মধ্যে কোনোটা থাকবে? সবটাই কিন্তু বেরিয়ে যাবে। 5 সংখ্যা, একক 5 তারিখে যে জন্মগ্রহণ করেছে, সে নিঃসন্দেহে কন্যা। কেন কন্যা? কারণ হচ্ছে বুধের নিজের ঘর কন্যা, বুধের তুঙ্গ ঘরও কন্যা কন্যা, বুধের মূল ত্রিকোণ ঘরও কন্যা। মানে যা কিছু শুভ সবই কন্যা। মানে একক বুধ, মানে একাই। দেখুন, অন্যান্য ঘরের কিন্তু, অন্যান্য গ্রহের, 9টি গ্রহের কিন্তু নিজের ঘর তুঙ্গস্থ আছে কোন গ্রহটা, বলেন? আছে? কোন গ্রহের আছে? শিবু আচ্ছা, বাবু, নেই স্যার। আনমিউট নাই, করে বলুন, আছে? নাই স্যার, নাই নাই। নেই স্যার। মূল ত্রিকোণ আছে, নেই না, আছে। মূল ত্রিকোণ বুধ আছে। আছে, শনির মূল ত্রিকোণ আনন্দময় মূল গৃহ ত্রিকোণ, কুম্ভ আছে। তারপরে বৃহস্পতি মূল ত্রিকোণ আছে, ধনু। হ্যাঁ, বৃহস্পতির মূল ত্রিকোণ আছে ধনু, কিন্তু তুঙ্গ নেই। তুঙ্গ না, নেই স্যার। না, তুঙ্গ নেই তুঙ্গ স্যার, কিন্তু তুঙ্গ নেই। কোনো গ্রহের নেই। এটি কিন্তু বুঝতে হবে। অর্থাৎ রবিরও মূল একক ত্রিকোণ সিংহ, রবিরও একক মূল কাজ ত্রিকোণ সিংহ, হবে, সে কিন্তু তুঙ্গ কন্যা। নেই। এইবার কন্যার জাতক যদি, ধরেন আমরা বলি যে কন্যা রাশির মানুষের একটু প্রেম প্রেম বেশি হয়, মেয়ে, মানে পুরুষ হলে তাদের পিছনে মেয়েরা একটু বেশি ঘরে। জি স্যার, জি স্যার, সত্য স্যার। সত্য? জি স্যার, আমার প্রমাণিত স্যার, এটা দেখছি। প্রমাণিত। জি স্যার। অনেক কন্যা রাশির তো বিয়েই হচ্ছে না, তাহলে সেখানে কি হচ্ছে? স্যার আমি আমার কয়েকজন কন্যা রাশির বন্ধুকে দেখছি স্যার, মানে ওরা মানে ওদের পিছনে থাকবেই স্যার, মানে সব সময় দুই তিনটা ওদের তাহলে একটা। তারা বিয়ে করতে পারতেছে না কেন? অনেক কন্যা রাশির লোক তো বিয়েও করতে পারতেছে না, বন্ধুও বানাতে পারতেছে না। হ্যাঁ, শুধু সেটা সেটা বলতে পারলাম না স্যার। 0020, মানে রাত 12টা 20, এম, মানে ওই 0020 লিখতে হবে, 20 মিনিট 0 সেকেন্ড। বুঝতে পেরেছো? আরে রাত 12টা হলে কি হয়? রাত 12টা মানে 0 না, এম লেখা রয়েছে না? আচ্ছা, তাহলে ঘন্টা কখন হবে? 00, হ্যাঁ, 00 আসছে, তারপরে 20 মিনিট আসছে না? হ্যাঁ, এম আছে, বুঝছি। রাত 12টা, 12টা তো আসবে না। রাত 12টা 1 হয়ে গেলে উনি 0 হয়ে যান। তাহলে ঠিক আছে। না ভাই, যেমন ধরুন, কোনো কিছু যখন শেষ হয়ে যায়, একটি দিন যখন শেষ শেষ হয়ে যায়, তখন আরেকটি দিন যখন শুরু হয়, যেমন 24 ঘন্টায় দিন রাত, তা 24 ঘন্টা যখন শেষ হয়ে যায়, শেষ কখন হয়? বাংলা মতে হচ্ছে সূর্য উদয়ের আগে দিন শেষ হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে না? আবার ইসলাম মতে বা হিজরি মতে সূর্য ডুবে গেলে দিন শেষ হয়ে যাচ্ছে।
আর ইংরেজি মতে রাত 12টা বাজলে আমাদের দিন। দিন শেষ হয়ে যাচ্ছে। শেষ হওয়ার পরে যখন শুরু হয় তখন কি হয়? শূন্য দিয়ে শুরু হয় না? হয়, শূন্য দিয়ে শুরু হয়। তো সব এই যে সময় একটা শূন্যতা, এই শূন্যতা কার মধ্যে থাকবে? এই 5, 14, 23 কার মধ্যে থাকবে? স্যার 5-এর মধ্যে থাকবে। তার মানে হুম, হুম। 5 হচ্ছে নতুন করে সব সময়ের জন্য নিজে নতুন করে কিছু করতে চাবে, নিজে বুদ্ধিমান হবে, নিজে বিচক্ষণ হবে, নিজে কৌশলী হবে, নিজে অধ্যবসায়ী হবে। ও নতুন করে শুরু করবে সব, কারো সহযোগিতা সে নেবে না। কিন্তু 23 তারিখের বুধ, দেখুন চন্দ্র কিন্তু শত্রু বুধের, আর বৃহস্পতি তার মিত্র, জীব যোগ তৈরি করে। তাহলে বৃহস্পতি আর চন্দ্র যুক্ত হয়ে জীব যোগ তৈরি করে। জীব, জীব সৃষ্টিকারক। মানে জীবন, জীবনের জীব, মানে বর্গজয় দীর্ঘী ব। তাহলে এই জীব যোগ তৈরি করতেছে 3+2 = 5। এখানে শত্রু চন্দ্র, আর ওই শত্রু থাকছে না, নতুন জীবন দান করছে। এই 23 তারিখ হবে কোথায়? কন্যা রাশিতে। কন্যা রাশি হয়েছে। কারণ তার মূল ত্রিকোণ, আনন্দময় স্থান, তুঙ্গ গৃহ, সবই হচ্ছে এই কন্যা রাশি। বুঝতে পারছেন? জি স্যার। 5 তারিখে একক বুধ, 14 তারিখে মিথুনের বুধ, আর অর্থাৎ 5 আর 23 তারা নিজেরাই কিছু তৈরি করবে সবসময়ের জন্য। আপনারা 14কে করে ফেলবেন মিথুন, আর 5 আর 23কে কন্যায় ধরে নিন। সব থেকে এইবার 5, 14, 23-এর মধ্যে সব থেকে শুভকে 5। 5। কেন? 23। জীব যোগ তৈরি করেছে না? জীব যোগ 23। 23। বৃহস্পতি জি চন্দ্র স্যার। মিলে জীব যোগ 23। তৈরি করেছে না? জি এর স্যার, থেকে 23 ভালো হবে। যোগ কিন্তু আর নেই। জ্যোতিষে যে যোগগুলো রয়েছে তার মধ্যে জীব যোগ, বৃহস্পতি যুক্ত চন্দ্র, এর থেকে ভালো যোগ কিন্তু আর নেই। এইবার ভালো যোগও কিন্তু পচে। ইলিশ মাছ সবচেয়ে দামি জিনিস, ও কিন্তু পচে। তো ভালো যোগ পচে কোন জায়গায়? এই ভালো যোগটা খারাপ হয়ে যায় কোন জায়গায়? শরীরে যদি ক্যান্সার হয় তাহলে এই জীবের কোনো মূল্য আছে? এইবার বুঝতে হবে কোন ঘরে জীব যোগ গেলে ক্যান্সার হয়, ক্যান্সারের মতো পচন হয়। বুঝবেন? এখন বুঝলে মনে থাকবে না। হুম? থাকবে? থাকবে না। এই জীবযোগ কোথায় গেলে জীবযোগ মরণ যোগ তৈরি করে, কোন গৃহে গেলে, এটা বুঝতে হবে। আমরা যে বাচ্চা লেখাপড়া করছে না, বুধের পান্না দাও, বাচ্চার বুদ্ধি কম, ওকে পান্না দাও। বাচ্চার মানে প্রযুক্তি কম, ও বা ওর প্রতিষ্ঠা কম, বা বিভিন্ন কিছু বুধের যত দিকগুলো কম, ধরে একটা পান্না দাও। কিন্তু এই হৃদরোগ যদি মরণ যোগে তৈরি হয়, তাহলে সেই মরণ ঘাতক রোগকে যদি নির্মূল না করা যায়, তাহলে কি এই জীবকে বাঁচানোর চেষ্টা করবেন? মানে তাহলে তো ওই প্রতিমা করার মতো উপর দিয়ে খালি মাটি দিয়ে দিয়ে চকচকে বানাতে হবে, কিন্তু ভিতর থেকে তো পচন শুরু হয়েছে। শুরু হবে না? স্যার, স্যার মকর রাশিতে এই জীবযুক্ত স্যার অশুভ ফল মনে হয় স্যার সবচেয়ে বেশি দিবে স্যার। যেখানে যেখানে দেবে সেটি খুঁজে খুঁজে বের করতে হবে। খুঁজে খুঁজে বের করে আপনাদেরই গবেষণা করতে হবে যে এটি সহজ একটি সূত্র রয়েছে। কি সূত্র বলেন তো? তো স্যার রাশিতে শত্রু রাশিতে অবস্থান করলে এটা একটা। চন্দ্র এবং বৃহস্পতির শত্রু, দুটি গ্রহের শত্রু গৃহ কোনটি? চন্দ্র আর বৃহস্পতি, এই দুটি গ্রহের শত্রু গ্রহ আছে কেউ? স্যার চন্দ্রের শত্রু তো নেই স্যার। বুধ আর শুক্র। বৃহস্পতির শত্রু। আরে চন্দ্র আর বৃহস্পতি দুজনেরই শত্রু আছে কেউ? চন্দ্রের তো শত্রু কেউ নেই স্যার। শত্রু নেই। বৃহস্পতির? নেই।
শুক্র এবং বৃহস্পতি বুধ স্যার। হচ্ছে শুক্র বুধ। বুধ শুক্র। বুধ শুক্র। বুধ শুক্র। তাহলে বুধ শুক্র শত্রু রয়ে গেছে। তাহলে শুক্রের ঘরে আর বুধের ঘরে এই 23 তারিখ অশুভ ফল দেবে। তাহলে এইবার এই 23 তারিখের আমরা শুভ গৃহ বললাম কন্যা। তাহলে বুধের আরেকটি ঘর কিন্তু রয়েছে মিথুন। এইবার মিথুনে জীবযোগ কিন্তু খারাপ ফল দিতে পারে। কিভাবে দিতে পারে? ওখানে কিন্তু আবার একটি সূত্র জুড়ে দেওয়া আছে যে যদি না কোনো ওই যে চলমান বস্তু চিরকালই সমবেগে চলতে থাকবে, যদি না কোনো বহির্বল বাধার সৃষ্টি না করে। মানে আগ্রহ গতিশীল মানে বস্তু চলতে থাকবে, বহির্বল যদি বাধার সৃষ্টি না করে। তাহলে মিথুনে 23 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকার যদি মিথুন রাশি হয়ে থাকে, সেই রাশিতে যদি শুক্রযুক্ত শুক্রদিষ্ট বা রাহুযুক্ত রাহুদিষ্ট থাকে, রাহুর সঙ্গে বৃহস্পতি গুরু চণ্ডাল দোষ তৈরি হয়, রাহুর সঙ্গে চন্দ্র গ্রহণ যোগ তৈরি হয়, আবার রাহুর সঙ্গে বুধের শত্রুতা না থাকলেও ঘোর শত্রুতা রয়েছে। বুদ্ধিনাশ যোগ স্যার। হ্যাঁ, বুদ্ধিনাশ দোষ, বুধ হ্যাঁ, রাহু। বুদ্ধিনাশ দোষ। তখন কিন্তু তার ওই যে আমার ভিতরে কিছু নেই, আমি বাইরে প্রলেপ দিলে কাজ হবে। একটি লোক বিদেশে যাবে, সে মেকানিক, মেকানিক্যাল কাজ জানে, মেকানিক্যাল কাজ বা ইলেকট্রিক কাজ জানে, সে বিদেশে যাবে। লেখাপড়া জানে না, কিন্তু হাতের কাজ খুব ভালো, খুব ভালো। ধরেন অনেকে এই যেমন ওয়ার্কশপের কাজ করে, লেদের কাজ করে, খুব ভালো কাজ। ভালো ড্রাইভার, লেখাপড়া জানে না, ভালো ড্রাইভারি করে, বিদেশে যাবে। বুঝলেন? তা বিদেশে যাবে, সে একটি ছবি তুললো, ছবিটি টাই পরে তারপরে ছবি তুললো। বুঝতে পেরেছেন? টাই পরে ছবি তুলেছে, ছবি তুলে ভিসার জন্য অ্যাপ্লাই করেছে। সে কিন্তু যাবে, ভালো শ্রমিক, হ্যাঁ ঠিক আছে, কিন্তু সে কি টাই পরলে কি তার মর্যাদা বাড়বে? সে কি ভিসা পাবে না, পাবে? বলেন তো পাবে? পাবে না স্যার। যে কনসুলার সেই তো বলবে কি যে আরে বাপরে, ফর্মে তো এখানে দেখা যাচ্ছে লেখাপড়ার দিকে কি নাই, কাজের দক্ষতার সার্টিফিকেট তার 4টি অবস্থা আছে, তো এটাই বলেছে, যা একে বাদ দিয়ে দাও। কনসুলার যদি আপনাকে শুভ দৃষ্টি দেয় বা শুভ যোগ তৈরি করে, সেই কনসুলার হচ্ছে আপনার গ্রহ। কোন শুভ গ্রহ যদি শুভ দৃষ্টি দেয়, তাহলেই না ওই যোগ, জীবযোগ, জীবন আজীবন পেয়ে যাবে। আর যদি না দেয়, তাহলে কিন্তু ওই খোলসটা থাকবে, ভিতরে থাকবে। বুঝাতে পারছি? স্যার জীবযোগের ক্ষেত্রে শুভ গ্রহ কোনটা হবে স্যার? দৃষ্টি কোন গ্রহের দৃষ্টিটা সবচেয়ে শুভ হবে স্যার চন্দ্র এবং বৃহস্পতির উপর? চন্দ্র এবং বৃহস্পতির উপর কোন গ্রহ সব থেকে, কোন গ্রহের দৃষ্টি সব থেকে শুভ হবে, তাই তো? জি স্যার। চন্দ্র বৃহস্পতির উপরে সব থেকে শুভ হবে হচ্ছে উম রবি। রবি মঙ্গল, মঙ্গলের রবি, দৃষ্টিতে মঙ্গল, শুভ। শনি, রাহু, কেতু নৈসর্গিক পাপ গ্রহ। স্যার শুক্রের তো দৃষ্টি হবে না স্যার, শুক্র তো শত্রু স্যার, শুক্রকে বাদ দিয়ে গুরুচন্দ্রের। দিন। রবি, মঙ্গল, শনি, রাহু, কেতু এই 5টাকে বাদ দিতেই হবে, কিছু করার নেই। তার সঙ্গে শুক্রকে বাদ দিন, এবার কে থাকে? বুধ থাকে স্যার। থাকে এক বুধ। বুধ তো বৃহস্পতির শত্রু। বৃহস্পতির শত্রু। তাহলে আচ্ছা দৃষ্টি স্যার। দিয়ে, কারো দৃষ্টি দিয়ে সে কিন্তু কিছু করতে পারছে না। জন্মগতভাবে তো সে জীবযোগ নিয়ে আসছে। জি বুঝতে স্যার। পারছেন? জি স্যার। তাহলে তাকে আর পাওয়ার দেওয়ার মতো কিছু নেই। হীরাকে আপনি আর কত শক্ত বানাবেন? হীরা তো সব থেকে মূল্যবান ধাতু এবং সব থেকে হার্ডনেস ওলা ধাতু। জীবযোগ হচ্ছে হিরে, ওকে আর শক্ত বানানোর উপায় কিন্তু নেই। ওকে আর শক্ত বানাতে গেলে ওই স্টিলের পাত দিয়ে পোশাক বানায় দিতে হবে, যাতে বুলেট গায়ে না লাগে, কিন্তু শরীরের ভিতরে
ওই গোসল না করতে বা স্নান না করতে করতে বা ধরুন শরীরের যত্ন না নিতে দিতে দেখবেন একসময় চামড়া পচন ধরেছে, পচন ধরে শেষ হয়ে যায়। অর্থাৎ শক্তি কখনো কখনো, সারমর্ম হচ্ছে কখনো কখনো গ্রহের শক্তি দেওয়া যাবে না, যে তার তার এই গুণ দেখে বা তার দোষ দেখে প্রতিকার নির্ধারণ করা যাবে না। প্ল্যানেটের দিকে তাকিয়ে তারপরে প্রতিকার নির্ধারণ করবে। বুঝতে পেরেছেন? জি স্যার। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেন যে একটি লোক ভিক্ষা করছে, ভিক্ষা করার সময় ওই ইসের মতো, মানে ওরা কি বলে, অলিম্পিকের মতো বা ধরুন সার্কাসের মতো বিভিন্ন ভাবে সে খোঁড়া নুলো হতে পারে, আবার চোখ অন্ধর ভাব দেখাতে পারে, অনেকে অনেক রকম দেখাতে পারে। তার মানে কিন্তু সে খোঁড়া নয়, সে নুলো নয়, সে ভিক্ষুক নয়। অর্থাৎ বুধের যে রহস্য, অর্থাৎ ওই বুধের সংখ্যা 5, 5 আঙ্গুলের রহস্য কিন্তু এর মধ্যে লুকিয়ে রয়েছে। খুবই সাবধান হয়ে যেতে হবে যে বুধের পান্না সিলেক্ট করার ক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে তো হয়ে গেল, 5 সংখ্যার ক্লাস তো শেষ। স্যার প্রণাম নেবেন, একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, স্যার একটা কোশ্চেন ছিল, করবো স্যার? এত তাড়াতাড়ি করছেন, এখনো 1 ঘন্টা হয়ে পারলো না, করেন। স্যার আমরা তো এই যে আহ, জন্মকুষ্ঠিতে দেখলাম যে আহ, 2, 3 চন্দ্র বৃহস্পতি থাকলে জীবযোগ তৈরি করে। যদি হস্তরেখায় চন্দ্র থেকে কোনো রেখা বৃহস্পতিতে সোজাসুজি গিয়ে ওঠে, সেই ক্ষেত্রে কি স্যার জীবযোগ ধরা যায়? সে তো কানেকশন তৈরি করেছে না খোঁচা দিয়েছে। হাতের রেখার ক্ষেত্রে একটি জিনিস বলেছিলাম, যদিও এই ব্যাচে এখনো সেই ক্লাস হয়নি। দেখতে হবে রেখাটি সে গিয়ে যুক্ত হয়েছে না রেখাটি গিয়ে খোঁচা দিয়েছে। একটা আছে রেখা গিয়ে টাচ করেছে, আরেকটি আছে রেখা যে কানেকশন তৈরি করেছে। এটা রেখা বুঝতে হবে। যদি কানেকশন তৈরি করে, জীবযোগ। এই কানেকশন বুঝতে হবে আর খোঁচা দেওয়াটা বুঝতে হবে। সহজ জিনিস। ধন্যবাদ স্যার। তা প্রসেনজিৎ বাবু ভিডিও অফ করে রেখেছেন কেন? ধন্যবাদ তো বুঝলাম। স্যার এখনো উঠতে পারিনি স্যার, আজকে একটু রেস্টে থাকি তো। ও, ঘুম থেকে উঠতে পারেননি? তাহলে আমরা কোনো জাতকের যদি 5 তারিখ জন্মগ্রহণ করে, 14 তারিখ জন্মগ্রহণ করে আর 23 তারিখে জন্মগ্রহণ করে, তারা বুধের জাতক বা জাতিকা। তাহলে এই বুধের একমাত্র চন্দ্র শত্রু, এটা আমরা জানলাম। বুধের 2টি ঘর, একটি মিথুন একটি কন্যা। তার ভিতরে 5কে এবং আমরা 23কে কন্যার মধ্যে ফেললাম আর 14কে মিথুনের মধ্যে ফেললাম। তো ফেলার পরে আমাদের তাহলে আর বাকি থাকে কি? এইবার নিউমারোলজি ক্লাস যেহেতু হচ্ছে নিউমারোলজি, তাহলে 5 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকার কোন কোন দিকে দেখতে হবে। মানে 5, 14, 23 এই 3টি দিকে 3টি তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকার কোন কোন দিক নিউমারোলজিক্যাল বিচার করার জন্য দেখতে হবে। ধরুন এই 5, 14, 23 3টি তারিখের যে কোনো একটিতে জন্মগ্রহণ করেছে। এইবার একটি মাস সংখ্যা, আপনারা যে কোনো একটি মাসের নাম বলুন একজন, বলুন। নভেম্বর স্যার। ধরলাম নভেম্বর। আর একজন একটি সালের নাম বলুন। স্যার 2015 স্যার। 2015। 5 আর 1 6 আর 2 8, 2 আর এদিকে তো 5 রয়েছে। 5 আর 2 7, 8 আর 7 15, 5 আর 1 6। এই হচ্ছে আমাদের নিউমারোলজি। 5 তারিখে জন্মগ্রহণ করেছে 2 মাসে, মানে নভেম্বর মাসে, মানে শত্রুর মাসে। তার সঙ্গে শনির সাল মিলে হচ্ছে শুক্র। এই দিনটা তাহলে জন্মগ্রহণকারী জাতক জাতিকার প্রভাবকারী কোন গ্রহ সব থেকে তার পজিটিভ প্রভাব দেবে আর কে সব থেকে নেগেটিভ প্রভাব দেবে? বলেন। স্যার
এখানে স্যার একটা কথা আমি সাজেস্ট করতে যাবো। সেক্ষেত্রে স্যার যদি আমরা এই এই ডেট অনুযায়ী যদি কারোর টাইমটা আমরা যদি 15 মিনিট বের করতে করি স্যার, তাহলে একটু ভালো করে বোঝা যাবে না স্যার? যেহেতু হ্যাঁ, সেটা বিচার। যাবে, আগে এইটাও বুঝুক, তারপরে বার যোগ করি, তারপরে টাইম দেবো। আচ্ছা আচ্ছা, ওকে। এখান থেকে আগে বুঝে নিই। হুম হুম হুম, ঠিক আছে। হুম। আরে সহজ ব্যাপার তো। 5 তারিখে জন্মগ্রহণকারী জাতক, সে চন্দ্রের মাসে জন্মগ্রহণ করেছে শত্রু মাসে, অর্থাৎ 5-এর সঙ্গে সে প্লাস হচ্ছে না। এই জায়গায় আমরা কোনো যোগ দিতে পারলাম না, এই জায়গায় বিয়োগ দিলাম। তাহলে 5-এর থেকে আমার মার্ক কমলো, কমলো তো, কমছে না? জি স্যার। স্যার। আরে ভালো করে বুঝে নিন, সবাই একটু বুঝে নিন। জাতকটা 5 তারিখে জন্মগ্রহণ করেছে, মাসটি হচ্ছে চন্দ্র। এতক্ষণ যে ক্লাসটি হলো যে বুধের একমাত্র শত্রু হচ্ছে চন্দ্র, তো শত্রুর মাসে গিয়ে জন্মগ্রহণ করেছে, তাহলে এই মাস তো তাকে প্লাস কিছু দিচ্ছে না, পজিটিভ কিছু দিচ্ছে না, দিচ্ছে? না। তাহলে নেগেটিভ দিচ্ছে। তাহলে 5-এর মার্ক যদি 5টা হয়, এই 5, তাহলে এই 2 যদি নেগেটিভ দেয় তো 2কে বাদ দিন এখান থেকে। 5টা পাওয়ার, এই 5টা আঙ্গুল, তার 2টি আঙ্গুলকে বাদ দিলাম নভেম্বর মাসের জন্য, বা তিন। একটি অংশ বাদ দিলাম এই নভেম্বর মাসের জন্য। বাদ যাবে না, নাকি যোগ করব? বাদ যেহেতু যাবে স্যার। শত্রু সুতরাং স্যার বাদ যাবে। আমি 2 দাগ বাদ না দিই, 1 দাগ বাদ দিই, কিন্তু কিছু বাদ যাবে নাকি যোগ হবে? বাদ যাবে স্যার, বাদ যাবে। বাদ যাবে স্যার, বাদ যাবে। তাহলে বাদ যাবে, কিছু অংশ বাদ দিই। এইবার কি বললাম আমরা, যে রবি মঙ্গল শনি রাহু কেতু নৈসর্গিক পাপ গ্রহ, এর সঙ্গে বুধের বিচার করতে গেলে শুক্রকে তার সঙ্গে আনতে হবে। তাহলে রবি মঙ্গল, রবি মানে 1, মঙ্গল মানে 9, রবি মঙ্গল শনি মানে 8, রাহু 4, আর কেতু 7, এ কটাকে বাদ দিতে হবে। তাহলে রবির 1 বাদ দিন, মঙ্গলের 9 বাদ দিন, শনির 8 বাদ দিন, রাহু 4 বাদ দিন, কেতু 7 বাদ দিন, এ কয়টা তার জন্য শুভ নয়। এর সঙ্গে বুধের বিচার যেহেতু করতে হবে, তো শুক্রকে বাদ দিতে হবে। এটা পার্সোনাল সূত্রে লিখে রাখুন, যে বুধের শুক্র শত্রু না হলেও শত্রু তার ওই পজিটিভ গ্রহের, মানে শুক্র তার পজিটিভ গ্রহের সিরিয়ালে পড়ে। মানে গ্রহ 2 ভাগ করলে রবি মঙ্গল শনি রাহু কেতু নৈসর্গিক পাপ, আর বাকি 4টি গ্রহ নৈসর্গিক শুভ গ্রহ। তো সেই নৈসর্গিক শুভ গ্রহের মধ্যে পড়া সত্ত্বেও যে বুধের জন্য শুক্র একটি শত্রু গ্রহ বা বিরুদ্ধ গ্রহ, এটি লিখিনি। তাহলে শুক্র 6ও এর মধ্যে যুক্ত করতে হবে, অর্থাৎ এই 5 আর 1 6টা কিন্তু বাদ, বাকি থাকছে 3টা। তো 3-এর মধ্যে 5, 2 আর 3, এই 3টে থাকছে। 5 হচ্ছে বুধ, আর 2 হচ্ছে চন্দ্র, আর 3 হচ্ছে বৃহস্পতি, এই 3টি। তার মধ্যে 5-এর সঙ্গে 2 তো শত্রু, একমাত্র বৃহস্পতি কিনা সে শুভ কারক। জি স্যার। তাহলে এখানে শনি আসছে, শনি 8, তাহলে 8 কি এইখানে 8 না? তাহলে আটকে এর মাঝখানে প্লাস দিতে পারি না। আমরা 8-এর জন্য আমরা এখান থেকে আরো একটি বা দুটি আমরা কে বাদ দিয়ে দিতে পারি। অর্থাৎ 5 শক্তি, 5টা যে শক্তি মানে 5টি আঙ্গুল, আঙ্গুল কিন্তু কমা শুরু করবে 5ই নভেম্বর 2015-তে জন্মগ্রহণকারী জাতক জাতিকার। এই 5 আঙ্গুলে 5 দিকের যে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সভ্যতা, এই 5টা, এর কোনো না কোনো দিক কমতে আরম্ভ করবে। এবার কি কি কমবে? প্রথম নভেম্বর মাস চন্দ্র মানে পরিবর্তন, পরিবর্তন কমবে। এই 5 তারিখের জাতকের পরিবর্তন, জীবনে পরিবর্তন, পরিবর্ধনতা কমবে। ভালো করে বুঝুন, আমি কিন্তু বারবার বলেছিলাম হতে পারে এটি নতুন দ্বিতীয় ব্যাচ, কিন্তু ক্লাস এমন হবে যে ক্লাস আপনারা আগের ব্যাচ, তার আগের ব্যাচও করে নাই কখনো। হ্যাঁ স্যার, তাই হচ্ছে স্যার।
বুঝতে পারছেন? তো এই 5টি আঙ্গুলের মধ্যে 2 কমছে, মানে নভেম্বর মাস কমছে, মানে তার জীবনে স্থিরতা থেকে যাবে। পরিবর্তন পরিবর্তন, চন্দ্র পরিবর্তনশীল গ্রহ, কখনো ক্ষয়িষ্ণু, কখনো বর্ধিষ্ণু বা বর্ধিত। এই বর্ধিত বা ক্ষয়, ক্ষয় বৃদ্ধি কোনোটাই নেই, বরং ক্ষয় আছে, বৃদ্ধি নেই। তাহলে 5 তারিখের 5ই নভেম্বর যে জন্মগ্রহণ করেছে সেই জাতকের জীবনে ক্ষয় আছে, মানে 5-এর থেকে কমবে, কিন্তু কোনোদিন বাড়বে না। মানে পরিবর্তন যদি না হয়, আমার চাকরি পরিবর্তন হবে, তারপরে না আমার প্রমোশন হবে, অথবা চাকরি চলে যাবে বা ডিমোশন হবে, দুটোর একটা কিছু হবে না, কিন্তু কোনোটাই হবে না। ইনার কি হবে? এই 2 যেহেতু শত্রু, তাহলে এই 5 যদি চাকরি করে এর ডিমোশন হবে। সহজ ভাবে বোঝার জন্য এটাই, 5 আঙ্গুল থেকে শক্তি 1 আঙ্গুল কমবে। যে পরিবর্তন হবে সেই পরিবর্তনটা নিম্নগামী হবে। ক্লিয়ার হয়েছেন এবার? জি স্যার। এইবার বাকি থাকলো 8। 8 মানে শনি। শনি কি? শনি যেমন যোগী, তেমনি সৎ, তেমনি উদার, তেমনি পরোপকারী। আবার দেখা যাচ্ছে ওই নিড়িয়ে খাঁটি স্বর্ণের নিখাদ মানুষ তৈরি করে শনি। কিন্তু এখানে নিখাত স্বর্ণের শনি, তুমি নিখাত থাকো আর খাত থাকো, আমার তো, আমার বুধের কি যাচ্ছে আসতেছে। শনি সাধক গ্রহ, সাধন ভজনের সিদ্ধি লাভ করায়, করায় তো। তাহলে শনি একটি সাধক গ্রহ, শনি ধ্বংসের মাধ্যমে সৃষ্টি করায়। তাহলে সেই শনির জন্ম হয়েছে চন্দ্র দিয়ে, রবি দিয়ে আর বুধ দিয়ে। তো দেখুন বুধের সঙ্গে চন্দ্রের শত্রুতা রয়েছে, আর কি হয়েছে, রবি কিন্তু এখানে গিয়ে আরেকটি যুক্ত হয়েছে, ওই রবি মঙ্গল শনি রাহু কেতু, ওই সেই পাপ গ্রহ আরেকটি গিয়ে যুক্ত হয়েছে, হয়ে কার ভিতর দিয়ে শনি আসছে। তাই এই শনির সঙ্গে রবির শত্রুতা রয়ে গেছে, শনির সঙ্গে এই বুধেরও ওই যে শত্রুতা রয়ে গেছে, যে বুধ হচ্ছে নৈসর্গিক শুভ আর এই শনি হচ্ছে নৈসর্গিক অশুভ, তাহলে সেটি সৃষ্টি করেছে। তাহলে এখানে শত্রুতা রয়ে গেছে, চন্দ্রের সঙ্গে তো বুধেরই শত্রুতা রয়ে গেছে। তাহলে এই শনিটাও কিন্তু এই বুধের পঞ্চশক্তি থেকে শক্তি কমাবে, বাড়াবে না কিন্তু। জি স্যার। তাহলে 5এর শক্তি কখন কমে, এই বুধের শক্তি কখন কমে, কি হলে কমে? আমরা তো জানি যে রাহু যুক্ত বুধ রাহু দৃষ্ট বুধ, শনি যুক্ত বুধ শনি দৃষ্ট বুধ, চন্দ্র ওই যুক্ত বুধ চন্দ্র দৃষ্ট বুধ, তারপর শুক্র যুক্ত শুক্র দৃষ্ট। একমাত্র রবি যুক্ত শুভ ফল দেয়, সেটি কোথায়? শুধুমাত্র মিথুন, কন্যা, সিংহ। সিংহ সিংহ। আর মেষ মেষ। মেষ। জি স্যার। ব্যতিরেকে বুধাদিত্য যোগের আর কোথাও শুভ ফল দেয় না। এটি তো প্রথমে বলে আসছি যে সৌরজগতের সূর্যের একেবারে কাছের গ্রহ হচ্ছে বুধ, সে সবসময় তার কাছের মিত্র হিসেবে গ্রহণ করেছে। তার জন্য বুধ যোগ আদিত্য, মানে সূর্য সমান মিলে বুধাদিত্য যোগ তৈরি করে। তাহলে এই জাতকের 5ই নভেম্বর 2015 যারা জন্মগ্রহণ করেছে, তাদের এই 5-এর যে উদার্য বা 5টি যে আঙ্গুল, এই 5 আঙ্গুল থেকে আঙ্গুল একটা দুটো বা তিনটে কমে গেছে। এইবার যখন কমে গেছে আমরা কি করি, যে কমে যখন গেছে দ্রুত একটি আরে সবুজ রঙের একটি 10 ক্যারেট পান্না পরিয়ে দাও। তাহলে কি শক্তি বাড়বে? এই পাশের ওই যে 2 আঙ্গুল কমে গেছে, ওই 2 আঙ্গুল কি পুনরায় এসে জোড়া লাগবে, না আরেকটি আঙ্গুল এসে 6 আঙ্গুল হবে? হবে? হ্যাঁ, বরং এদের কুপ্রভাবকে ঠেকাতে হবে। তাহলে নভেম্বর মাসে তো সে জন্মগ্রহণ করে ফেলেছে, এটা তো ঠেকানোর কোনো উপায় নেই, আছে? 2015 সালেও কিন্তু জন্মগ্রহণ করে ফেলেছে, এ কি ঠেকানোর উপায় আছে? নেই। মুসাত্ত কায়দা নেই। আমি যে জন্ম তারিখ, এইবার আমরা কি করি, জন্ম নিবন্ধন করার সময়
নভেম্বরে জন্মগ্রহণ করেছে, এখানে ডিসেম্বর করি, 15তে জন্মগ্রহণ করেছে, 16তে করি, কিছু বয়স একটু কমায় দিই। তো আর কমায় দেওয়া লাগবে না, এখন চাকরির বয়স 35 হয়ে গেছে, আর মেয়েদের জন্য 37 হয়ে গেছে। এখন আর কমাতে হবে না, এখন বরং আরো মানে নিচের দিকে বাড়ায় দাও, তাহলে ওদিকে বৃদ্ধ হয়ে যাবে, চাকরি পাওয়ার পরে বিয়ে দিতে সমস্যা হবে। তো এই পাল্টালে কি আদৌ গ্রহের কুপ্রভাব পাল্টে, এটা আগে বুঝতে হবে। জন্মের যে তারিখ এটাই তো ঠিক থাকে। হ্যাঁ, এটা ঠিক থাকে। যতই পাল্টায় কোনো তো সমস্যা মানে কোনো প্রভাব ফেলে না। ফেলে না। তাহলে আমাদের তখন কি করতে হবে? ওই যে বুধের চৌকস, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল, অধ্যবসায়ী মানুষ যেহেতু বুধ, ওই বুধ তার চৌকস বুদ্ধি দ্বারা এই চন্দ্রের কুপ্রভাবকে তার জীবন থেকে দূর করার চেষ্টা করতে হবে, শনির কুপ্রভাবকে দূর করার চেষ্টা করতে হবে। তাহলে অশুভ শনিকে ভালো করতে হবে, আর অশুভ চন্দ্রকে শুভ চন্দ্র বানাতে হবে। লিখে নিন এখানে। এইবার উল্টায় যেন এমন লিখেন না যে অশুভ শনিকে শুভ প্রভাবে আনতে হবে, অশুভ চন্দ্রকে, শত্রু চন্দ্রকে মিত্র করবে এমন পর্যায়ে আনতে হবে। তার মানে চন্দ্র আর শনিকে পাওয়ার দেওয়া যাবে না, এটি কিন্তু খুব সুন্দরভাবে বুঝবেন। পাওয়ার দিলে কিন্তু ওই বুধকে 5 আঙ্গুল থেকে 4 আঙ্গুলে গোল দিছি, তখন কিন্তু এই 5টাই গোল দিয়ে দিতে হবে, দিলে আর বুধ আর থাকবে না রে তখন। ওই 5 তারিখের জাতকের সে আর বুদ্ধিমান হবে না, বিচক্ষণ হবে না, কৌশলী হবে না, অধ্যবসায়ী হবে না, কোনোটাই হবে না। কারণ শত্রু গ্রহকে শক্তি দিলে তখন কিন্তু বুধকে গিলে খাবে, ওর বুদ্ধি আরো লোপ পাবে, লোভ লালসা তখন বাড়বে, আর অতি লোভে তাতি নষ্ট, যা হওয়ার তাই হবে। বুঝতে পেরেছেন? তার মানে এদেরকে শান্ত করতে হবে, মানে আরো দুর্বল করে দিতে হবে, যেহেতু এরা শত্রু। তাহলে এদের দুর্বল করার জন্য এদের বিরুদ্ধ কোনো কিছু দিয়ে এদেরকে দুর্বল করতে হবে, কখনোই কিন্তু সবল নয়। এটি কিন্তু একেবারে অভ্রান্ত সত্য এবং সূত্র। একটি প্ল্যানেটের প্রতিকার দেওয়ার সময় তখন দেখতে হবে ওই গ্রহ শক্তিশালী করব নাকি তাকে শান্ত করব। এখানে কিন্তু শক্তিশালী নয়, শান্ত করতে হবে। এটি লিখে নিন। লিখে নিন এভাবে, যেহেতু বুধের শত্রু চন্দ্র নভেম্বর মাসে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ এই যে মিডিল নাম্বারটি যেটি, এই মাস নাম্বার, এই চন্দ্রের কুপ্রভাব দূর করতে হবে, অর্থাৎ চন্দ্রকে শান্ত করতে হবে এই জাতকের কল্যাণ সাধন করতে গেলে। 2015তে জন্মগ্রহণ করেছে, একই কথা লিখুন যে 2015 শনির কে শান্ত করতে হবে, সে যাতে বুধকে ক্ষতি সাধন করতে না পারে। তখন বুধ মুক্তি পাবে, তখন দেখবেন যে এই একটা একটা করে ঘিরা লাগবে না, বরং একটা একটা করে মোছা যাবে, মুক্ত করা যাবে। স্যার এই শান্তটা কিভাবে করব স্যার আমরা? সেটা যখন প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি আসবে তখন আপনারা এই প্রশ্নগুলো করবেন। এখানে লিখে নিন যে কোন গ্রহকে কিভাবে শান্ত করা যায় আর কিভাবে তুষ্ট করা যায়, কিভাবে সেই গ্রহকে শক্তিশালী করা যায়, বল প্রয়োগ করা যায়, এটি প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজিতে হওয়ার কথা। এটি লিখে রাখুন, ওই সময় আপনারা এই প্রশ্নটি করবেন। গুরুজি তুষ্ট মানে কি স্যার? প্রতিকার। আচ্ছা, তুষ্ট পত্রিকা। হ্যাঁ, যখন জ্যোতিষশাস্ত্রে প্রতিকার রহস্য নিয়ে ক্লাস হবে, যে ধরুন আপনি কোন গ্রহের প্রতিকার দেবেন, ছক আঁকার পরে কোন গ্রহের প্রতিকার দেবেন, বা মেডিকেল অ্যাস্ট্রোলজি যখন হবে রোগ মুক্তির জন্য কি করবেন, ওই সকল ক্লাসে এই প্রশ্ন করতে হবে। না হলে তো এখনো আপনারা তো পরিপূর্ণ সফটওয়্যার সবকিছু বুঝে পারেননি। যদিও আমাদের স্যারেরা, বিশেষ করে আহ, জয়ন্ত স্যার, নীরজ স্যার বা এই সুবীর স্যার অবশ্যই কম উপস্থিত ছিলেন, তো ইনরা সহযোগিতা করেছেন আপনাদের এই সূত্র শেখানোর জন্য, কিন্তু আপনারা কতটুকু চর্চা করেছেন, কতটুকু ধরে রেখেছেন, এটি কিন্তু আমার সন্দিহান।
ওইটা যদি না ধরতে পারেন তাহলে প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজিতে গিয়ে কিন্তু আর বোঝা যাবে না, শুধু আমারই বক বক করা হবে, আর কিছু হবে না। স্যার এই এই নিয়মটাকে স্যার অন্য সব